ও মামা, ফেসবুকে দেখি এই দুইটা উপজাতি ছেলেগুলো মামার বাড়ি, আবদার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, 14 গোষ্ঠীর আবদার নিয়ে চলে আসছে। কি সুন্দর সুন্দর কথা। চিটং আমাদের, পাহাড় আমাদের, সব আমাদের, সবকিছু আমাদের। আমাদের মেয়েকে এটা বলতেছে, আমাদের ছেলেকে এটা বলতেছে। তো ভাইরা, তোমরা এতদিন কই ছিলা? উনি সমন্বয়কারীদের মধ্যে তিনজনকে নিয়ে গেছেন। এর মধ্যে একজন তো জানেন, মাস্টার মাইন্ড মাহফুজ আব্দুল্লাহ। আরেক বোন গেছেন আমাদের, আরেক ভাই গেছেন আমাদের, ইয়াং ছেলের ভাই। কি বলবো, এটা আমার সন্তানের মতো। সবচেয়ে ভালো লাগছে যে মেয়েটা, ওনার নাম বোধহয় রীতা, উনি হেজাব পরা। দেখতে এত ভালো লাগতেছিল, কারণ এরা বাংলাদেশের মুসলিম কান্ট্রি থেকে আসছে। ডক্টর ইউনূস স্যারের সাথে একজন আওয়ামী লীগের সোলজার সে চলে গিয়েছে, সৈনিক, মানে সেও মঞ্চে উঠেছে। এখন যদি বিষয়টি এরকম হতো যে এটি জানাজানি হলো না, এটা কেউ জানতো না, সে যে আওয়ামী লীগের আমরা কেউ জানতাম না, তাহলে কি হতো? তাহলে ও তো হিরো হয়ে যেত। আমেরিকা সফররত ডক্টর ইউনূস তার বন্ধু, ব্যক্তিগত বন্ধু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সংগঠন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটা প্রোগ্রামে বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে, উনি অবশ্য গণঅভ্যুত্থান রিভলিউশন বলেছেন, উনি বিপ্লব বলছেন, এটা নিয়ে কিছু কথা বলেছেন এবং এগুলো এক ধরনের বিতর্ক তৈরি করছে। ভিডিওর শুরুতেই কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখে হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন এবং সেখানে মঞ্চে উঠেছিল তার সাথে তিনজন, এবং তার মধ্যে একজন ছিল আওয়ামী লীগের লোক। এটা নিয়ে কিন্তু সৃষ্টি হয়েছে বা শুরু হয়েছে নতুন করে আলোচনা সমালোচনা। আসলে কিভাবে ওখানে একজন আওয়ামী লীগের লোক সমন্বয়ক পরিচয় দিয়ে ঢুকলো? প্রিয় দর্শক, বুঝতেই পারছেন ক্যারফাতে একটা আছে। তাহলে চলুন আমরা মূল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। সবাইকে অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন, না টেনে দেখবেন, একটু টানবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। ও মামা, ফেসবুকে দেখি এই দুইটা উপজাতি ছেলেগুলো মামার বাড়ি, আবদার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, 14 গোষ্ঠীর আবদার নিয়ে চলে আসছে। কি সুন্দর সুন্দর কথা। চিটং আমাদের, পাহাড় আমাদের, সব আমাদের, সবকিছু আমাদের। আমাদের মেয়েকে এটা বলতেছে, আমাদের ছেলেকে এটা বলতেছে। তো ভাইরা, তোমরা এতদিন কই ছিলা? এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত তোমাদের মুখটা এরকম করে কুলো বেঁধা ছিল। এখন এখন মুখ খুলছে তোমাদের, এই জন্য সব আবদার একসাথে করে ফেলতে হবে। ওরে বাবা, শোনো ভাই, অতি লোভে তাঁতি নষ্ট, কথাটা মনে আছে? লোভ করিও না, এত নাটক দেখাইও না। একদিন পর্যন্ত যেভাবে চুপ ছিলা, একটা একটা করে বলো, ঠিক আছে? একদম মামার বাড়ি, খালার বাড়ি, সব বাড়ি আবদার নিয়ে আসিও না। চিটং তোমাদের শুধু, তাহলে আমরা কি? আমরা চিটংয়ে কেন জন্মাইছি? ক্রিকেট খেলতে, লুডো খেলতে? আমরা তো চিটাঙ্গে জন্মাইনি না। চিটাং তো আমাদের কিছুই না। হ্যাঁ, চিটাঙ্গে তো আমরা শুধু জন্মাইছি, বড় হয়েছি, এর বেশি কিছু তো না। তোমাদের তো আরো বহুত কিছু হয়েছে না। চিটাং তোমাদেরকে দিয়ে দিতে হবে। কি সুন্দর মামার বাড়ির আবদার তোমাদের। ও শোনো, নাটক কম করো, বুঝছো? নাটক কম করো। এত বছরের নাটকগুলো না একদিনে দেখাতে আসিও না। এত আবদার না ভালো না, বুঝছো? যা ভাগা। উনি সমন্বয়কারীদের মধ্যে তিনজনকে নিয়ে গেছেন। এর মধ্যে একজন তো জানেন, মাস্টার মাইন্ড মাহফুজ আব্দুল্লাহ। আরেক বোন গেছেন আমাদের, আরেক ভাই গেছেন আমাদের, ইয়াং ছেলের ভাই। কি বলবো, এটা আমার সন্তানের মতো। সবচেয়ে ভালো লাগছে যে মেয়েটা, ওনার নাম বোধহয় রীতা, উনি হেজাব পরা। দেখতে এত ভালো লাগতেছিল, কারণ এরা বাংলাদেশের মুসলিম কান্ট্রি থেকে আসছে। ক্লিয়ার বোঝা যায় যে এটা মুসলিম কান্ট্রির প্রতিনিধি। And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He's not me, many others, but that's how he's recognized, that he's the brain behind the whole thing. Is something it inspire any young person anywhere, any person anywhere in the world. These are the guys. Let's give them a big applause. বন্ধু, তোর বরাত লইয়া আমি যাব, নওশা সাজাইয়া পালকি বানাইয়া। ভুলে গেছি। আসসালামু আলাইকুম। আমেরিকান প্রেসিডেন্ট, আমাদের প্রধান উপদেষ্টার কাঁধে হাত। বাহ বাহ, এরকম একটা ছবি, মানে এত আন্তরিক ভাবে তোলা একটা ছবি আমেরিকান প্রেসিডেন্টের সাথে বিশ্বের আর কোন নেতার আছে কিনা আমার জানা নাই। আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। মানে মনটা ভরে গেল, বুঝছেন? যে জো বাইডেনের সাথে একটি সেলফি তোলার জন্য অনেকে দেখতাম, মানে একটা সেলফি তুলাই না 2 সপ্তাহ প্রেস মিটিং করতো, দেশে আলোচনা চালায় গেছিল, ফেসবুক গরম করে বাড়াইছিল। আর
আমাদের প্রফেসর ইউনূস স্যার 31 মিনিট অথবা 29 মিনিট নন স্টপ ওনার সাথে কথা বলছেন। মানে এটা একটা রেকর্ড। কথা বলার কথা ছিল 15 মিনিট, সেটা চলে গেছে 30 মিনিটের জায়গায়। আর ছবিগুলো দেখলি তো বোঝা যায় কি আলাপ হয়েছে ওনাদের মধ্যে। খুব গভীর আলোচনা হয়েছে, এই দেশকে গড়ে তোলার আলোচনা হয়েছে। এখানে কোনো ষড়যন্ত্র হয় নাই। ওই যে আপনারা আমি সেন্ট মার্টিন দিয়ে দেবো, আপনার মানে কি কি দিবেন, ওই আলাপ হয় নাই। আপনারা কিছু মানুষ আছেন, আমি জানি না আপনাদের দেমাগের ভিতরে কি, যে আমেরিকা সেন্ট মার্টিন নিতে চায়। অবশ্য আপনাদের এটা দোষ নাই। প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে আমি যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিতাম তাহলে আজকে আমাকে দিল্লি আসতে হইতো না। এমনই বুঝাইছেন উনি। কি করবে সেন্ট মার্টিন দিয়া বলেন তো? আমেরিকা কি করবে? লম্বায় 9 কিলোমিটার আর এভাবে প্রস্থ 8 কিলোমিটার। আমি তো বিকালবেলা যে হাঁটতে যাই এই পরিমাণ তো আমি নিজেই হাঁটি। এখানে কি বানাবে আমেরিকায়? এখানে না প্লেন নামতে পারবে না উঠতে পারবে, কি করবে? কারণ এখানে এত নারকেল গাছ কাইটা ওখানে আর্মি ক্যাম্প বানাবে, কোনো দরকার আছে? এই ধরনের কথাবার্তা কোনো মূল্য নাই, একদম মূল্যহীন। ইউনূস সরকারের উপরে আপনাদের বিশ্বাস রাখতে হবে, প্রফেসর ইউনূস স্যারের উপরে বিশ্বাস রাখতে হবে। দেখেন উনি গেছেন ওইখানে, হয়তো এর মধ্যে চলেও আসছেন। কানাডার প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রেসিডেন্ট, এরকম 10 থেকে 15 জন দেশ প্রধান ওনার সাথে কথা বলছেন, এবং প্রত্যেকের সাথে ছবিগুলো আপনারা একটু বড় করে দেখেন। কি আন্তরিকতা! আপনারা ছবিগুলো বড় করে দেখলেই না বুঝতে পারবেন এদের সম্পর্কটা কি, বন্ধুত্বের সম্পর্ক। একদম জানি দোস্ত, বহুদিন যাবৎ একসাথে পথ চলতেছে, একজন আরেকজনকে চিনে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের যে দায়িত্বটা নিছেন, এই দায়িত্বটা নেওয়াটা বুঝছেন, আমি একজন বাংলাদেশী হিসাবে অহংকার বোধ করি, গর্ববোধ করি, এবং মনে করি উপরওয়ালার এটা মেহেরবান যে উনি দায়িত্ব নিছিলেন। উনার জায়গায় অন্য কাউকে একটু ভাবেন তো। আর এই যে জাতিসংঘের এই সিনগুলো দেখেন তো, মিলাইতে পারবেন? ওই জাতিসংঘের এই অনুষ্ঠানে মুগ্ধ আকর্ষণ, চোখের মণি সবাই ডক্টর ইউনূস স্যারের দিকে। জাতিসংঘের এখানে যাওয়ার পর উনি অনেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এর মধ্যে বিল ক্লিনটনের একটা অনুষ্ঠানে উনি যোগ দিয়েছেন। এখানে একটা ইতিহাস গড়ছেন উনি। ওই দৃশ্যটা দেখতে আমার যা ভালো লাগছে। উনি সমন্বয়কারীদের মধ্যে 3 জনকে নিয়ে গেছেন, এর মধ্যে একজন তো জানেন মাস্টার মাইন্ড মাহফুজ আব্দুল্লাহ, আরেক বোন গেছেন আমাদের, আরেক ভাই গেছেন আমাদের, ইয়াং ছেলে। ভাই কি বলবো, এটা আমার সন্তানের মতো। সবচেয়ে ভালো লাগছে যে মেয়েটা, ওনার নাম বোধহয় রীতা, উনি হেজাব পরা, দেখতে এত ভালো লাগতেছিল, কারণ এরা বাংলাদেশের মুসলিম কান্ট্রি থেকে আসছে। ক্লিয়ার বোঝা যায় যে এটা মুসলিম কান্ট্রির প্রতিনিধি। কি বলবেন আপনারা? উল্টা পাল্টা কথা বলেন। আপনারা কিছু স্যাডিস্ট মানুষ আছেন, সারাক্ষণ খালি ভুল করতে থাকেন, সমালোচনা করতে থাকেন, এই করছে সেই করছে, সমন্বয়কারীরা অমুক জায়গায় এই আকাম করছে, তমুক জায়গায় এই আকাম করছে, ওই যে বন্যার টাকা 9 কোটি ব্যাংকে লুকায় রাখছে, মানে যত নেগেটিভ কথাবার্তা। ইলিশ মাছ নিয়ে চলে গেছে। আরে ভাই, ইলিশ মাছটা দেওয়ার বুদ্ধিমানের কাজ হয়েছে, বুঝেন না কেন? দেখেন মোদী সরকার বন্ধুত্ব করছে বাংলাদেশের কার সাথে? আওয়ামী লীগের সাথে। আর আমরা ইলিশ মাছ দিয়ে কার সাথে বন্ধুত্ব করলাম? ভারতের জনগণের সাথে। এই ইলিশ মাছ দেওয়া হয়েছে ভারতের জনগণকে, সরকারকে না। সরকারের সাথে আমাদের ইউনূস স্যার কিভাবে কথা বলে এটা তো আপনারা জানাই গেছেন। আমরা বন্ধুত্ব তো করতে চাই ভারতের জনগণের সাথে। ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতেই হবে, কারণ প্রতিবেশী। ধর্ম কি বলে? প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, প্রতিবেশীর খোঁজ খবর নেন। প্রথম বলছিল মাছ দিব না, সেটা প্রথম দিকের একটা কথা, ঠিকই আছে ওইটা। তারপরে যখন বুঝলাম আমরা যে না, আমরা ভারত সরকারকে দিচ্ছি না, ভারতের জনগণকে। আর এই কলকাতার জনগণ আমাদের আন্দোলনের শরিক, কিন্তু ওনারাও রাস্তায় নামছিলেন, মাঠে নামছিলেন, ওনারাও আন্দোলন করছিলেন। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। সবকিছুতেই সমালোচনা করতে হবে, মানে যা ইচ্ছা তাই। ডক্টর ইউনূস স্যারের সাথে একজন আওয়ামী লীগের সোলজার সে চলে গিয়েছে, সৈনিক, মানে সেও মঞ্চে উঠেছে। এখন যদি বিষয়টি এরকম হতো যে এটি জানাজানি হলো না, এটা কেউ জানতো না, সে যে আওয়ামী লীগের আমরা কেউ জানতাম না, তাহলে কি হতো? তাহলে ও তো হিরো হয়ে যেত। ভাগ্য ভালো যে আমাদের কাছে তথ্য এসেছে, 5-7 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, এরপরে তারা বলছে আমরা জানতাম না। আরে ভাই, এত বড় একটা ঘটনা আপনারা বলেন জানতাম না, এটি বললেই কি মানুষ বিশ্বাস করবে? এটা কি বাংলাদেশ যে আপনার একটি মঞ্চে আপনার এইভাবে দেশে উঠে চলে যাবে? যেতে পারে, সম্ভব। তাও আপনার বিল ক্লিনটনের মতন একজন ব্যক্তির অনুষ্ঠানে, আন্তর্জাতিক ইভেন্টে কোনোভাবেই যাওয়া যায় না, এইভাবে হুট করে চট করে উঠে যাওয়া যায় না। এটি এখন মূলত যেহেতু তার পরিচয় সামনে এসেছে, ডক্টর ইউনূস স্যার বিব্রত হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত হচ্ছে, যে কারণে এখন বলা হচ্ছে আমরা জানতাম না। এগুলো আসলে এক ধরনের, আমি বলবো যে এই ধরনের বক্তব্যগুলো অগ্রহণযোগ্য। এবং আরেকটি বিষয় বলি, সেটি হলো যে আমি আরেকটি পোস্ট দিয়েছি। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের কাছে একটি প্রেস লিস্ট দেওয়া হয়েছিল বা একটি লেখা দেওয়া হয়েছিল, যে 3 জন গেছে ওই রোহান বা রাদিনের নাম সহ দেওয়া হয়েছে। তাহলে সে যদি ওইখানকার গেস্ট না থাকবে,
বা ওইখানে সে না উঠবে বা মঞ্চে না যাবে, তাহলে তার নামটি কেন দিল? দুজনের নাম দিতে পারতো, তিনজনের নাম কেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া হলো? জাহিন রোহান রাজিন নামের যে ছেলেটি, সে চট করে বা হুট করে আসলে মঞ্চে উঠে পড়েছে। আমি ভিডিওটি আসলে দেখলাম, আমার কাছে মনে হয়নি যে হুট করে সে আসলে উঠে পড়লো। আমার কাছে মনে হয়েছে যে একসাথেই তারা মঞ্চে গিয়েছে, এবং যখন ইউনূস স্যার বক্তব্য দিচ্ছেন এবং তিনি ইয়াং লিডার্স তাদেরকে খুঁজতেছেন যে তারা কোথায়, তখন একসাথে কিন্তু ওই তিনজন উঠেছে। এবং পরবর্তীতে দেখেন, যখন বিষয়টি সামনে আসলো যে জাহিন রোহান রাজিন, এই ছেলেটি নোয়াখালীর সাবেক এমপি যিনি মারা গেছেন, অধ্যাপক হানিফ, তার নাতি, এবং তিনি আওয়ামী লীগের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল। তার বাবা আওয়ামী লীগের একজন ডোনার, মানে বড় ব্যবসায়ী, তার মাও বড় একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগের ডোনার। এবং এই ছেলের ওঠা বসা সবসময় আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে, যেটি আমি পাবলিশ করেছি। মূলত এই তথ্য আমি পেয়েছি তার একজন বন্ধুর কাছ থেকে। যখন টেলিভিশনে ওই ছেলেটি তার ওই মানে রোহানের সংবাদ দেখে, জাহিন রোহান রাজিনের সংবাদ দেখে, তখন দেখার সাথে সাথে সে এক ধরনের স্তব্ধ হয়ে যায় যে এরকম একজন মানে আওয়ামী মাফিয়া বা আওয়ামী লীগের সুবিধাভোগী সে কীভাবে ডক্টর ইউনূস স্যারের সাথে এখানে গেল। এটি দেখে সেই ছেলে মূলত খাওয়া বন্ধ করে দেয়। ও ভাত খাচ্ছিল এবং আপনার টিভি দেখছিল। তো তো এটি দেখে আসলে সে ভাত খাওয়া বন্ধ করে আমাদের অফিসে আসে, এবং সে মানে তার মাথার ভিতরে এক ধরনের চিন্তা আসে যে নূর ভাই বা রাশেদ ভাইয়ের কাছে গেলে এই বিষয়টির আসলে প্রতিকার পাওয়া যাবে। তো আমাদের সভাপতি নুরুল হক নূর, তিনি অফিসে ছিলেন না, আমি অফিসে ছিলাম, এবং তিনি আমাকে বললেন যে ভাই, আপনার সাথে আমার খুব জরুরি আলাপ আছে। আমি বললাম কোন বিষয়ে? বলে যে আজকে যে ইউনূস স্যার মাস্টার মাইন্ড এবং একই সাথে তিনজন নেতার যে পরিচয় করিয়ে দিয়েছে আন্তর্জাতিক মহলের কাছে, সেই বিষয়টি নিয়ে। তো তখন অনেকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। আমি কয়েকজনের সাথে সাক্ষাৎ করে বাকিদের বললাম যে একটু ওয়েট করেন। ওই ছেলেকে আমি পর্যাপ্ত টাইম দিলাম। যখন বিষয়গুলো জানতে পারলাম যে আসলে এই ধরনের ঘটনা, তখন আমি তাকে টাইম দিলাম এবং আমি সব কিছু নিজেও যাচাই বাছাই করার চেষ্টা করলাম। তো শুরুতে আমি তাজুল ইসলাম, যিনি আপনার এলজিআরডি মন্ত্রী ছিলেন, তার ছবিটি আমি আমার পেজে পোস্ট দিয়েছি, এবং সেটি পোস্ট দেওয়ার পরে সাথে সাথে ভাইরাল হয়ে যায়, সারা দেশে বিষয়টি ছড়িয়ে পড়ে। এর আগে কিন্তু কেউ এই বিষয়টি নিয়ে কথা বলে নাই বা লেখেও নি বা জানতেও না। তথ্য একমাত্র আমার কাছে আসে এবং আমি সেটি পাবলিশ করেছি। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটি বিষয় বলে রাখা ভালো। দেখেন, আন্তর্জাতিক কমিউনিটির কাছে ডক্টর ইউনূস স্যার একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছেন, এবং এটি তিনি করতে পারেন, কিন্তু সেখানে যে জিনিসটা করা দরকার ছিল যে অন্যতম একজন নেতৃত্ব। কারণ এইখানে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন গোষ্ঠী, দল, ব্যক্তি, এবং সবাই মিলে নেতৃত্ব দিয়েছে। আপনার একটা টিম যদি ভালো না খেলে, তাহলে কোনোভাবেই কিন্তু একটি ম্যাচ জেতা যায় না। অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে এইভাবে ধরি যে 100 জন স্টেক হোল্ডার একসাথে আন্দোলনে নেমেছে, এখন এর মধ্যে 99 জন স্টেক হোল্ডার খুব ভালোভাবে আন্দোলনের নেতৃত্ব দিল, কিন্তু একজন ভালো পারফরমেন্স করলো না, তখন এই একজনের কারণে 99 ভাগ সফলতা সেটি কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। অর্থাৎ এইখানে 100 জন স্টেক হোল্ডার, আমি মনে করি এই 100 জনই মাস্টার মাইন্ড। সুতরাং একজনকে যখন এইভাবে আন্তর্জাতিক কমিউনিটির কাছে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরা হবে, তখন বাকি 99 জনের অবদান অস্বীকার করা হবে। এবং ডক্টর ইউনূস স্যার আগেই বলেছেন যে আমাদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং জনগণ সমর্থন দিয়েছে, এই কথা তিনি বলেছিলেন। মাঝখানে তিনি এই বিষয়টি নিয়ে আর মন্তব্য করেননি। আন্তর্জাতিক মহলের কাছে তিনি গেলেন, গিয়ে কিন্তু একই ভুল করলেন যে একজন ব্যক্তিকে আসলে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরলেন। দেখেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, মানুষের মন্তব্য দেখেন, মানুষ কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেয়নি। সুতরাং তার মতন একজন ব্যক্তির কাছ থেকে আমরা আসলে এটি কখনোই প্রত্যাশা করি নাই। মাস্টার মাইন্ড শব্দটি এখন এক ধরনের মানে কৌতুকে পরিণত হয়েছে। মানে মানুষ কিন্তু ওই আওয়ামী চেতনার স্টাইলে কোনো কিছু হোক, যে আওয়ামী লীগই সব করেছে, দেশ স্বাধীনের পরে মানে আওয়ামী লীগ যেভাবে বয়ান তৈরি করেছিল যে একমাত্র মুক্তিযুদ্ধের দাবিদার আওয়ামী লীগ, এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকম একজন ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, তাকে পর্যন্ত রাজাকার বানিয়ে দিয়েছে। তো এখন বিষয়টি এরকম হচ্ছে যে একমাত্র কয়েকজন ছাত্ররাই এই সব কিছু করে ফেলিয়েছে, বাকিরা কিছু না। আসলে এইখানে অনেক ঘটনা ঘটেছে। মাস্টার প্ল্যান যদি বলেন যে রাজনৈতিক দলগুলো আসলে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে তারা সফলতা আনতে পারছিল না বা সফল হতে পারছিল না, যে কারণে দলগুলো এই কোটা সংস্কার আন্দোলন 18 সালে আমরাই করেছি। সুতরাং যখন আবার কোটা 30% ফিরে আসলো, তখন আমরা বিএনপিকে প্রস্তাব দিলাম যে আপনারা এই আন্দোলনকে কাজে লাগান। আপনারা একটি বড় দল, রাজনৈতিক আন্দোলন করে আসলে সরকারকে ফালানো যাচ্ছে না, সুতরাং এই আন্দোলনকে কিভাবে রাজনীতিকরণ করা যায় সেই চিন্তাটা করেন। আমরা এই প্রস্তাব কিন্তু বিএনপিকে দিয়েছিলাম এবং বিএনপি কিন্তু এটি গ্রহণ করেছিল। আমি তো এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে আমরা এই প্রস্তাব বিএনপিকে দিয়েছি, এবং আমরা যেহেতু 18 সালের লিগাসি সব থেকে বেশি আমরা বহন করি, আমরা ওই আন্দোলনে নির্যাতিত, নিপীড়িত, ত্যাগ স্বীকার করেছি, আমাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি। এবং 24 সালে যখন কোটা ফিরে আসলো, আমাদের কাছে মনে হলো যে আমাদের সফলতা সেটি আসলে ব্যর্থ করার চক্রান্ত করা হচ্ছে। সুতরাং এই আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তো জাতীয় রাজনীতি করি, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আমাদের সভাপতি নুরুল হক নূর, তিনি জেলে গেছেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি পুলিশের কাছে রিমান্ডে থাকা অবস্থায় তিনি বলেছিলেন যে 90% সরকারের পতন হয়ে গেছে, 10% বাকি তোমরা ধাক্কা দাও। আমার বাসায় 2বার অভিযান চালিয়েছে আমাকে গ্রেপ্তার করার জন্য। কেন? কারণ এই যে মাস্টার প্ল্যান পিছন থেকে বা দলগুলোর সাথে কথা বলা, সমন্বয় করা, সেই কাজগুলো আমরা করেছি, এবং এগুলো গোয়েন্দা সংস্থার কাছে চলে গিয়েছিল। বিশেষ করে নুরুল হক নূরকে যখন গ্রেপ্তার করলো, তার ডিভাইস তো চেক করেছে, সেখানে পেয়েছে যে রাশেদ কি করেছে, রাশেদের ভূমিকা কি, এই কারণেই কিন্তু আমাকে গ্রেপ্তার করার জন্য ব্যাপকভাবে চেষ্টা করেছে। তো
আমেরিকা সফররত ডক্টর ইউনূস তার বন্ধু, ব্যক্তিগত বন্ধু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সংগঠন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটা প্রোগ্রামে বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে, উনি অবশ্য গণঅভ্যুত্থান রেভলিউশন বলেছেন, উনি বিপ্লব বলছেন, এটা নিয়ে কিছু কথা বলেছেন এবং এগুলো এক ধরনের বিতর্ক তৈরি করছে। আমি ব্যক্তিগতভাবেও তার মুখ থেকে এই ধরনের কথা শুনে হতাশ হয়েছি, অন্তত একটা ব্যাপারে, এবং এই ব্যাপারটা আমি একটু বলে রাখতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই দেশের রাজনীতি তার চাইতে অনেক বেশি দিন অবজার্ভ করার সূত্র থেকে বলছি, ডক্টর ইউনূস গ্লোবালি এত গুরুত্বপূর্ণ এবং এত ব্যস্ত একজন মানুষ, এই দেশে গত 1 থেকে 1.5 দশকে কি হয়েছে উনি খুঁটিনাটি জানেন না। সেই জানাশোনা, জানা বোঝা এবং সেটার মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ থাকা, মানে আমি অবজার্ভ করা এবং সেটা লেখার প্রসঙ্গের কথা বলছি, সেটা থেকে দাবি করছি যে এই ধরনের বক্তব্য প্রবলেম তৈরি করছে, প্রবলেম তৈরি করবে আরো। আমি আসবো, আমরা মূল সমস্যাটা যেটা নিয়ে হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তিনি কয়েকটা জায়গায় উনি সেটা করছেন রিসেন্টলি, ইনফ্যাক্ট উনি প্রথম যখন দেশে আসেন, প্রথম যিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তখনও তার একটা বক্তব্য, এবং পরবর্তীতে অন্যান্য কিছু অনুষ্ঠানেও তিনি যেভাবে ছাত্ররা তাকে নিয়োগ করেছে এবং ছাত্রদেরকেই তিনি যেভাবে হাইলাইট করছেন, সেটা নিয়ে সমালোচনা অনেকেই তার জায়গা থেকে করেছেন, এবং তারাই করেছেন যারা এই সরকারের শত্রু নয় কেউ, যারা শেখ হাসিনা সরকারের সময় থেকে দীর্ঘ সময় তাদের অ্যাক্টিভিটি চালিয়ে গেছেন এবং এই সরকারকে, মানে ডক্টর ইউনূসের সরকারকে তাদেরই সরকার মনে করেন, তারা কেউ কেউ এটা সমালোচনা করেছেন এবং খুব ভুল না, মানে যাবতীয় কৃতিত্ব ছাত্রদের, এবং সেটা ছাত্রদের জায়গা থেকে এটা আরো একটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা সত্যিকার অর্থেই বড় সমস্যা তৈরি করবে, করবে কি করে ফেলেছে আমরা এভাবে বলবো। সরকারকে সতর্ক হতে হবে। আমি একটা জায়গায় একটু পড়ি, তারপর মূল যে সংকটটা সেই জায়গায় আসবো। ডক্টর ইউনূস ওই প্রোগ্রামে, বক্তৃতাটা ইউটিউবে পাওয়া যায়, ইংরেজিতে এক্স্যাক্টলি কি বলেছেন প্রথম আলো ট্রান্সলেট করে দিয়েছে, আমি পড়ছি। দেশ গড়তে, নিজেদের গড়তে যে শব্দে, যে ভাষায় তারা কথা বলেছেন তা অসাধারণ। উনি আন্দোলনকারীদের কথা বলছেন। আমি আগে কখনো এভাবে কাউকে কথা বলতে শুনিনি। তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে প্রস্তুত। দয়া করে তাদের সাহায্য করুন, সমর্থন করুন, তাদের স্বপ্ন যেন সত্য হয়। আমরা একসঙ্গে এই দায়িত্ব নিতে পারি, এই স্বপ্ন পূরণে আপনি আমাদের পাশে থাকবেন, ক্লিনটনকে বলছেন। তারপর তিনি 3 জন তরুণকে ডেকে আনেন। শোনা যায় একজন নাকি ঢুকে গেছে, একজন নাকি ডাকা হয়নি, যেহেতু আলোচনা দরকার নেই। উনি তাদেরকে দেখিয়ে বলেন, তাদের দেখতে অন্য তরুণদের মতোই মনে হয়, আপনি তাদের আলাদা করে মনে রাখতে পারবেন না, কিন্তু আপনি যখন তাদের কথা শুনবেন, তাদের কাজ দেখবেন, কেঁপে উঠবেন। তারা পুরো দেশকে নাড়া দিয়েছেন। এরপর এই জায়গাটা খেয়াল করি, গুরুত্বপূর্ণ। এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, মানে অগোছালোভাবে নয়, কিছুই এমনিতেই হয়নি, এটি খুব গোছানো ছিল। এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ। তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আন্দোলন পরিকল্পিতভাবে হয়েছে কিনা, এরকম আন্দোলন যেভাবে বাংলাদেশের গণঅভ্যুত্থানটা হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছে, সেটা পরিকল্পিতভাবে হওয়া সম্ভব কিনা, এখানে যে পরিমাণ ইফস অ্যান্ড বাটস আছে। আমি একটা ভিডিও করেছিলাম সেটা নিয়ে, আমি ভিডিওটা মন্তব্যে দিয়ে দিব এই কয়েক সপ্তাহ আগেই, কারণ তখনও একটা ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সেই ইস্যুটা ইনফ্যাক্ট ডক্টর ইউনূস এনেছেন এবং উনি ওনার সর্বোচ্চ জায়গা থেকে, এবং উনি আমেরিকার মাটিতে এটাকে তার জায়গা থেকে বৈধতা দিয়েছেন, তার জায়গা থেকে এন্ডোর্স করেছেন, অ্যাটলিস্ট বলবো। এটা একটা সোশ্যাল মিডিয়া বেসড এক ধরনের আলোচনা ছিল, কিন্তু চিফ অ্যাডভাইজার যখন এই কথাটা বলেন, এটাকে নিশ্চয়ই গুরুত্ব দিতে হবে। উনি কি বলেছেন? উনি বলছেন মাহফুজ আব্দুল্লাহ সম্পর্কে। আমরা যে কথাটা বললাম যে 3 জন, মাহফুজ আলম বলে পরিচিত, মাহফুজ আব্দুল্লাহ বলেও সম্ভবত পরিচিত, ছাত্রদেরকে ডাকা হয়। তখন তিনি কিছু বলতে যে ছাত্রদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন, তারপর তিনি মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, ওনার হাত ধরে, গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে একা নয়, আরো অনেকে আছে, যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। আবার একটু পড়ে রাখি, গণঅভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও সবসময় বলে সে একা নয়, আরো অনেকে আছে, যদিও সে গণঅভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। আমরা জানি মাহফুজকে, মানে তিনি নিজে ক্লেম করার আগেও কেউ কেউ মাস্টার মাইন্ড এই ধরনের কথাবার্তা বলতে শুরু করেছেন, এবং তাকে একক নেতৃত্ব হিসেবে, মানে যাদেরকে ছাত্র সমন্বয়কদেরকে আমরা সামনে দেখেছি, তাদের পেছনে থাকা মূল ব্যক্তি হিসেবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা ছিল। এবং জনাব মাহফুজের একটা ভিডিও এরপরে ছড়িয়ে পড়ে, যেখানে রিডিং বিটুইন লাইন্স, আমরা একটু কথাবার্তা বুঝি, আমরা ভুল বুঝি, আমাকে ভুলভাবে কোট করা হয়েছে তা না, তিনি এই ধরনের ক্লেম করেছেন। এটা তার ওই বক্তব্যে ছড়িয়ে পড়া একটা ভিডিও, আমরা অনেকেই দেখেছি। সেখানে তিনি কিভাবে সফল হয়েছেন, কিভাবে সফল করেছেন এই আন্দোলনকে, সে ধরনের একটা বক্তব্য ভিডিওতে আসে। সো উনিও প্রকারান্তরে ক্লেম করেছেন, এবং এরপর উনি অস্বীকার কি করেছেন জানি না, কিন্তু ওই ক্লেমিংটা তার ওই বক্তব্যের মধ্যে ছিল। অ্যাটলিস্ট আমি এভাবে কমিউনিকেটেড হয়েছি, আমি আর কে কিভাবে হয়েছেন আমি জানি না, আমি হয়েছি এভাবে। সো আমার কাছে মনে হয়েছে উনি নিজেও একই জিনিস ক্লেম করেছেন। পরে ক্লারিফিকেশন দিয়েছেন, সেই এটাও পড়েছিলেন, তার মধ্যেও রিডিং বিটুইন লাইন্স, এবং শুধু রিডিং বিটুইন লাইন্স না, ওর মধ্যে কিছু বক্তব্যও ছিল যেখানে ওই ক্লেমটা পারসিস্ট করে। যাই হোক, সেই আলোচনা জরুরি না, কিন্তু এটা এই জায়গায় থাকা ছিল, এই জায়গা পর্যন্ত ছিল, এবং
উনি এটার মাস্টার মাইন্ড কি মাস্টার মাইন্ড না, যারা মুভমেন্টের সাথে ছিল তারা কথা বলছিলেন, যারা এই আন্দোলন অবজার্ভ করেছেন, যারা খুব মাইনিউটলি পার্টিসিপেট করেছেন, কোনো না কোনো ফর্মে এই ডিবেটটা ওই জায়গাা চলছিল। এখন ডক্টর ইউনুস যখন এই কথাটা বলছেন, দ্যাট মিনস ডক্টর ইউনুস কনভিন্সড। উনি কনভিন্সড যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটা খুব ছড়িয়ে পড়েছিল, উনি কারিগর, উনি দ্য ব্রেইন শব্দটা ব্যবহার করেছেন ইংরেজিতে, যে এই আন্দোলনের পেছনের ব্রেইন হচ্ছে মাহফুজ আলম, এবং এভাবে তিনি একজনকে এককভাবে কৃতিত্ব দিচ্ছেন। আমরা চাইলে একটা ডিবেট সমাজে আসলে আয়োজন করতেই পারি, ফর্মাল ডিবেট হতে পারে, যেখানে যারা তাকে এই ধরনের ক্রেডিট দিতে চান, যারা মনে করেন তারা এটা জানেন, আর যারা মনে করেন বাইরে থেকে দাঁড়িয়েই যে এই ধরনের মুভমেন্টে কোনো মাস্টার, এই মুভমেন্ট প্ল্যান মুভমেন্টই যখন না কোনো একটা, সেটা কোনো মাস্টার মাইন্ড থাকার আসলে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নাই, ফুল স্টপ। আমি আমার ওই ভিডিওতে দেখিয়েছি এতগুলো ঘটনা এখানে ঘটেছে যেগুলো পরিকল্পিতভাবে হতে পারতো না, নো ওয়ে। আমি একটু রিপিট করি, আপনি শেখ হাসিনাকে রাজাকারের বাচ্চা বলাবেন, এটা প্ল্যান করে করাবেন, আপনি আবু সাইদ যেভাবে মারা গেলেন, উনি মারাও যাবেন এবং এটা ভিডিও থাকবে, আপনি এগুলো এনশিওর করতে পারেন। ডক্টর ইউনূস সাইদের মৃত্যুর ব্যাপারটাকে অসাধারণভাবে রিপ্রেজেন্ট করেছেন, উনি নিজে হাত ছড়িয়ে দিয়ে, মানে এগুলো প্রত্যেকটা এই আগুন ছড়িয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, এই আগুন এটাকে শেষ পর্যন্ত মুভমেন্টটাকে নিয়ে গেছে শেখ হাসিনা পতনের দিকে। এগুলো সব পরিকল্পনা করে করা যাবে। আরো অনেক আছে, আমার ওই ভিডিওটার কথা বলছি, ওর মধ্যে অনেকগুলো ঘটনার কথা আমি বলেছি, অনেকগুলো ঘটনার কথা বলছি, এবং কেউ আমরা মনে করছি যে এটা করতে পারি। ইভেন ম্যাসাকার শুরুর আগে, হত্যা করা শুরুর আগেই এই যে আপিল বিভাগকে ডেকে এনে বসিয়ে দিলে সেই জিনিসটা সেই সময় শেষ হয়ে যেতে পারতো। সো কেউ প্ল্যান করছে, এই করে 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 সরকার পতন করাবে, কারো একক প্ল্যানে, মানে যেটা প্ল্যান মুভমেন্টই না। ডক্টর ইউনূসও কিন্তু দুটো জায়গায় আমি মনে করি ওনার মিসপারসেপশন আছে, এবং আমার কাছে বলতেই ইচ্ছা করছে তাকে ভুল বোঝানো হচ্ছে। এই ভুল বোঝানো শেখ হাসিনার সময় আমরা প্রচুর শুনেছি, যখন শেখ হাসিনা ভুল করতেন, ভুল স্টেপস নিতেন, তখন এই কথাটা মানে সরকারের দিক থেকে বলার চেষ্টা হতো, আওয়ামী লীগ বলতো। ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমি কথাটা শেখ হাসিনার ঢঙ্গে বলছি না, আমি যে শুরুতে বললাম শেখ হাসিনা সারা জীবন এই দেশে ছিলেন, দেশের প্রতিটা খুঁটিনাটি জানেন, উনি ক্ষমতায় বসেছিলেন, তাকে ভুল বোঝানোর কোনো কারণ নাই, উনি ওগুলো নিজে বুঝে শুনেই করতেন, নিশ্চিতভাবে করতেন। এটা আসলে মূলত শেখ হাসিনাকে বাঁচানোর জন্য। কিন্তু ডক্টর ইউনূস ভুল বোঝার শিকার হচ্ছেন কিনা এই প্রশ্ন আসলে আমাদের থাকতেই পারে লজিকলি, কারণ উনি একজন গ্লোবাল পার্সোনালিটি, উনি কয়দিনই বা দেশে থাকতেন, উনি দেশে থেকেও যে দেশের রাজনীতি নিয়ে খুব মনোযোগ দিয়েছেন আমাদের তা মনে হয় না, কারণ আমরা কখনো তাকে দেখিনি এই ব্যাপারে কথা বলতে। ডয়চে ভেলে খালিদ মহিউদ্দিন জানতে চায়ের সাথে যখন খালিদ মহিউদ্দিনের সাথে উনি কথা বলেছেন, উনি নিজেকে কেন দূরে রাখতে চেয়েছেন সেটাও বলেছেন, উনি মনে করেছিলেন যে এটা কি ঝামেলা কমাতে পারবেন, যদিও সেটা হয়ে ওঠেনি। সুতরাং উনি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ এক্স্যাক্টলি কি হয়েছে, এমনকি এই মুভমেন্ট যখন হচ্ছে তখনও উনি দেশে ছিলেন না, মানে মূল সময়গুলো যখন যাচ্ছে, উনি পরে দেশে ফিরে এসেছেন, এবং ওখানেও যে উনি অবজার্ভ প্রচুর করতে পেরেছেন, নট নেসেসারি, উনি নিজে প্রচন্ড ব্যস্ত ছিলেন। আমরা জানি উনি প্যারিস অলিম্পিকের মানে খুব মূল ওনার থিম নিয়ে ওটা হয়েছে, সুতরাং উনি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। এই মুভমেন্টের ভেতরে কোথায় কিভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যথেষ্ট তথ্য তার হাতে থাকার কথা না। সুতরাং তাকে ভুল বোঝানো কোট আনকোট ইম্পসিবল না, কেউ তাকে ভুল বুঝিয়েছে এবং বুঝিয়ে কাজটা করেছে। বলতেই পারি আমরা ঝুঁকির জায়গাটা কি, মানে একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট, এর মধ্যে অলরেডি অনেকগুলো প্রশ্ন ওঠা শুরু করেছে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সিঙ্গেল আউট করা হয়েছে, বাদ করে দেওয়া হয়েছে, যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল তারা প্লে করেছে। এবং আমি তাদেরকে একটা ভিডিও করবো, যদি সেদিন খুবই কারো কাছে খারাপ লাগবে আমি একটা বক্তব্য করছি। এবং প্রাইভেট ইউনিভার্সিটির মুভমেন্টের বিরাট বড় ডাইমেনশন আছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট মুভমেন্টের চাইতে। খুব খারাপ লাগবে হয়তো শুনতে, কেন, কিন্তু আমি বলবো এই বাস্তব কথাটা, সত্য কথাটা আমি যেভাবে বুঝি, আই এক্সপ্রেস ইট অন দ্যাট ডে। সবাইকে সরিয়ে ফেলা হচ্ছে, আরো বহু বহু মানুষ বহু রকম ভাবে ইনভলভ হয়েছে, এবং ইনভলভ হয়েছে কোনো পরিকল্পিত মুভমেন্টের পার্ট হিসেবে না, এটা হলো জরুরি কথা। হ্যাঁ, ইনভলভ হতে পারে, এবং একজন মাস্টার মাইন্ডের নেতৃত্বে আবার সমন্বয়করা এইভাবে প্ল্যান করে যুক্ত হয়ে মুভমেন্ট করেছে তা না। কিন্তু যখন এই জিনিসটা কাউকে অ্যাট্রিবিউট করা হয়, বা এখনো সমন্বয়করা যখন সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছেন এই ক্রেডিট নিয়ে যে তারাই শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, যাদের কেউ কেউ কিছুদিন আগেও শেখ হাসিনার দল করতেন, শেখ হাসিনার দল কিছুদিন আগেও যারা করতেন, আমি এটাকে অসভ্যতা মনে করি। যে কেউ এটার পক্ষে যদি যুক্তি দিতে আসেন, আই এম চ্যালেঞ্জিং দ্যাট পারসন, ডিবেট করতে পারেন আমার সাথে। 14 পর শেখ হাসিনার দল করা যাবে, ইভেন 18 পর শেখ হাসিনার দল করা যাবে, তারা মনে করছেন, মানে আমি প্রায় বলছি সেখানে জুলাই এসে শেখ হাসিনা খারাপ হয়ে গেছে, নো ওয়ে। যাই হোক, সমন্বয়করা এটা করছেন, এবং সব ক্রেডিট ছাত্রদের, সমন্বয়কদের, এবং একজন মাস্টার মাইন্ড আছেন তিনি সব করেছেন। এতে না খুব বাজে বিভেদ তৈরি হয় সমাজে। বহু মানুষ বহুভাবে, বহু দিন থেকে, বহু রকম মাসুল দিয়ে এই মুভমেন্টে ছিলেন, এবং এটার একটা দীর্ঘ হিস্ট্রি আছে। আমি প্রত্যেক ভাষায় বলি, জুলাই কিন্তু ঠাডা পড়ে নাই, একটা লম্বা হিস্ট্রি আছে, লম্বা হিস্ট্রি আছে। কিভাবে সেটা এই জুলাইকে ইনফ্লুয়েন্স করেছে, যখন এই কাজগুলো বলা হয়, ইভেন আবারও বলছি, জুলাই মুভমেন্টটাও কোনোভাবেই আমরা এটা, আমার মনে হয় একটা ওপেন ডিবেট হওয়া দরকার আছে। যারা যারা মনে করেন এটা মাস্টার মাইন্ড করেছেন, এটা প্ল্যান করে করা হয়েছে, এই ভাষা ব্যবহার করা হয়েছে, মাহফুজ ভাষার কথাও বলছিলেন, কি কি করে মানুষকে কি করেছেন, উই ক্যান হ্যাভ সাম ডিবেট। কেউ যদি মনে করেন ডিবেট হতে পারে, একটা পাবলিক ডিবেট হওয়ার খুবই স্কোপ আছে, খুব ভালো হয়। আমরা একটা গণতান্ত্রিক সমাজে আলাপ আলোচনা এবং ডিবেটকে নিশ্চয়ই ওয়েলকাম করতে চাই, এটা হলে মন্দ হয় না, আমি সেই ডিবেটে পার্টিসিপেট করতে প্রস্তুত আছি। কিন্তু যেটা বলছিলাম, এটা বিভেদ তৈরি করা হয়, এত বড় একটা লড়াই, এত বড় আত্মত্যাগ,
জাস্ট কিছু গ্রুপ অফ পিপলের হাতে তুলে দেওয়ার চেষ্টা, খুব খারাপ হচ্ছে এটা। এটার খুব নেগেটিভ প্রভাব পড়বে, নিশ্চিতভাবেই পড়বে। এই সরকারের পেছনে প্রত্যেকটা মানুষ শেখ হাসিনার, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বেনিফিট নেওয়া ছাড়া আর সব মানুষ পেছনে ছিল। যখন সেটা বাদ দিয়ে কিছু মানুষ যাবতীয় কৃতিত্ব নিজেরা নিয়ে নিতে চাইছেন, অনেকে তাদেরকে দিয়ে দিতে চাইছেন, এবং বিশেষ করে ডক্টর ইউনূস যখন সেটাকে এন্ডোর্স করছেন, এটা সর্বশেষ, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খারাপ মনে হয়েছে, খারাপ লেগেছে হলো এটা একটা ভুল করেছেন উনি, ভুল করছেন এবং ক্রমাগত এই ভুলটা উনি চালিয়ে যাচ্ছেন। এটা এই দেশে এই সরকারের পেছনে মানুষের যে ঐক্য আছে সেটাকে নষ্ট করবে, এবং এটা ইনসাফ না, এটা ন্যায্যতা না, এটা ন্যায্যতা হয় নাই, এটা ন্যায্যতা হচ্ছে না, সে কারণেই এটা ভুল হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।